প্রথমে বিশেষ বিশেষ খবর। বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রকে পাথেয় করে চিরন্তন ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস সঙ্গে নিয়ে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। পশ্চিমবঙ্গে তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় গড়ার জন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় আজ কলকাতার 3টি হাসপাতাল পরিদর্শন করেছেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে 10টি নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরের। হাওড়ার আন্দোলে বহুতল আবাসনে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু। চিরাচরিত ধর্মীয় রীতি মেনে আজ ঈদ এ মিলাদ উন নবী উদযাপিত হচ্ছে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 6-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। সম্প্রচার যাত্রায় এক ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করল। এই 100 বছরে আকাশবাণী কলকাতা সংবাদ, সঙ্গীত, নাটক, শিক্ষা ও জনকল্যাণমূলক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রজন্মের শ্রোতাদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলেছে। বহুজন হিতায় বহুজন সুখায় এই মন্ত্রকে পাথেয় করে আকাশবাণী শব্দের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে গড়ে তুলেছে আত্মিক যোগসূত্র। 1971-এ বাংলাদেশে মুক্তিযুদ্ধের দিনগুলিতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের মুক্তিকামী মানুষরা আজও তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে ঐতিহাসিক সিদ্ধান্ত, বাঙালির কাছে খবরের নির্ভরযোগ্যতার একমাত্র মাপকাঠি ছিল আকাশবাণী। বর্তমানে বিভিন্ন বেসরকারি চ্যানেল ও পোর্টালের রমরমার যুগেও আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আজও স্বকীয়তা বহন করে চলেছে। একটি প্রতিবেদন। ধরনের দূর দূর কোণে যেথা বসে একক নির্জনে, সেথাও পশিল আজি নিখিলের সুর, দূর আর রহিল না দূর। লিখেছেন রবীন্দ্রনাথ। কলকাতা বেতারের সূচনার 1 দশক পর অর্থাৎ 1938-এ শর্টওয়েভ সম্প্রচারের উদ্বোধনের দিন। কলকাতা বেতারের শতবর্ষের চলার পথে এসেছে মহাযুদ্ধ, চীন পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী ও কূটনীতির সাফল্য ও সবচেয়ে উল্লেখযোগ্য 1971-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধে কলকাতা বেতারের ভূমিকা। সম্প্রচারের ইতিহাসে যা উজ্জ্বল দৃষ্টান্ত। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠটা শোনার জন্য আমরা বসে থাকতাম, কখন উনি সেই ভাবগম্ভীরভাবে সংবাদগুলো উনি পরিবেশন করবেন। এটাই ছিল আমাদের একটা প্রেরণার বড় উৎস। আকাশবাণী যে রোল প্লে করেছে মুক্তিযুদ্ধে, এটা বলে বোঝাতে পারবো না। তার কারণ প্রথম যে একটা সমন্বিত যুদ্ধ হয় 8টা নৌবন্দরে, যেটা এই আকাশবাণীর গান দিয়ে শুরু হয়েছিল। কৃষি কথা থেকে মজদুর মণ্ডলী অথবা অনুরোধের আসর কিংবা নাটক থেকে সংবাদ, প্রতিটি উপস্থাপনা গুরুত্ব দিয়েছে সুস্থ বিনোদনের পাশাপাশি নির্ভরযোগ্য তথ্যে। গ্রাম শহরের নানা মানুষ, বিশেষ করে দৃষ্টিহীন শ্রোতাদের কাছে যা একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম। শামীম আক্তার বলছি। আমাদের কাছে আকাশবাণী সব থেকে বড় মাধ্যম, কারণ হচ্ছে এখানে যেহেতু ভয়েস দিয়ে সবকিছু করা হয়, নির্ভুল আমরা খবর শুনতে পাই। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। সমাজের সকল শ্রেণীর কাছে সহজ সরল ভাষায় বস্তুনিষ্ঠ খবর পৌঁছে দিতে আকাশবাণী সংবাদের অনন্য ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন সংবাদ বিভাগের প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শান্তনু বালোধি। শিক্ষিত মানুষদের জন্য সংবাদ মাধ্যম, খবরের কাগজ এগুলো ছিল, কিন্তু যাদের কাছে এই উপায়টা ছিল না, কিন্তু সেই সব মানুষকেও তো আমাদের উন্নয়ন প্রক্রিয়ায় সামিল করাটা অবশ্যই প্রয়োজন ছিল, এবং সেই প্রয়োজনীয়তা ছিল বলেই চেষ্টা করা হয়েছে যে তাদের কাছে কত সহজ ভাষায় নিজস্ব ভঙ্গিতে কথায় প্রয়োজনীয় তথ্যগুলি পৌঁছে দেওয়া যায়। জাতীয় লক্ষ্য পূরণের অঙ্গ হিসেবেই আকাশবাণীর এই নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। পঙ্কজ মল্লিক, বাণীকুমার ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কালোজয়ী মহিষাসুর মর্দিনী আজও বাঙালির কাছে দুর্গাপুজো ও শারদীয় উৎসবের আগমনী বার্তা। দিনটি উপলক্ষে সেজে উঠেছে কলকাতার আকাশবাণী ভবন। দিনভর চলেছে নানা অনুষ্ঠান। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই উপলক্ষে আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
আকাশবাণী কলকাতার 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলো, পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি শোনা যাবে 2টি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও তা শোনা যাবে। পশ্চিমবঙ্গে 3য় কৃষি বিশ্ববিদ্যালয় গড়ার জন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের খরাপ্রবণ জেলাগুলির কৃষিক্ষেত্রে উন্নয়নে এই অঞ্চলে নতুন কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। দিল্লিতে গত সপ্তাহে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। শিবরাজ সিং চৌহানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে রাজ্যের পক্ষ থেকে একগুচ্ছ প্রস্তাব তুলে ধরা হয়। তার মধ্যে অন্যতম ছিল 3য় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে লারসেন অ্যান্ড টুব্রো গোষ্ঠীর একটি ডেটা সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগে এই প্রকল্প সম্পূর্ণ চালু হলে রাজ্যের তরুণ পেশাদারদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কলকাতার 3টি হাসপাতালে আজ আচমকা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। প্রথমে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধীনস্থ বেলগাছিয়ার ইন্দিরা মাতৃ ও শিশু কল্যাণ হাসপাতালে যান তিনি। এরপর নর্থ সুবারবান হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখেন। খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তা অবিলম্বে উন্নত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর অবিনাশ দত্ত মেটার্নিটি হাসপাতালও পরিদর্শন করেন তিনি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে 10টি নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, ওই হাসপাতালে শিশু মৃত্যুর হার বেড়েছে। শোকজ করে এর কারণ জানতে চাওয়া হয়েছে। আগামীকাল হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। হাওড়ার আন্দুলে বহুতল আবাসনের একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে কয়েকজন আবাসিক হাসপাতালে চিকিৎসাধীন। আজ দুপুরে ওই আবাসনের 3 তলার ওই ফ্ল্যাটে হঠাৎই আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আটকে পড়েন একাধিক বাসিন্দা। কোনো ক্রমে দমকল কর্মীরা তাদের উদ্ধার করেন। আগুনে পুড়ে মৃত্যু হয় বছর 65 গোপা মুখোপাধ্যায়ের। দমকলের 5টি ইঞ্জিন প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে একের পর এক অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে পুরুলিয়া শহরের বিভিন্ন হোটেল ও বহুতল আবাসনে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে আজ অভিযান চালায় দমকল বিভাগ। হঠাৎ আগুন লাগলে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিয়ে মক ড্রিলের আয়োজন করা হয়। কলকাতার গড়ফায় 4 বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত পলাতক। জল খাওয়ানোর নাম করে ওই ব্যক্তি শিশুটিকে আবাসনের ছাদে নিয়ে গিয়ে নির্যাতন করে বলে অভিযোগ। চিরাচরিত ধর্মীয় রীতি মেনে আজ ঈদ-এ মিলাদ-উন-নবী উদযাপিত হচ্ছে। পয়গম্বর হজরত মুহাম্মদের জন্মবার্ষিকীর স্মরণে পবিত্র এই দিনটি ধর্মপ্রাণ মুসলিমরা আড়ম্বরের সঙ্গে পালন করেন। খাদ্য, দান সামগ্রী বিতরণ ও বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে হজরত মুহাম্মদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। কলকাতার পার্ক সার্কাসেও শোভাযাত্রার আয়োজন করা হয়। মুর্শিদাবাদের হরিহরপাড়া, ইসলামপুর, মালদার ইংরেজ বাজারে বিশেষ নামাজ পাঠ করেন ইসলাম ধর্মাবলম্বীরা। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 6-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিয়েছে। বিরতিতে মোহনবাগান 2-0 গোলে এগিয়েছিল। সুহেল আহমেদ ভাট হ্যাট্রিক করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বহুজন হিতায়, বহুজন সুখায় মন্ত্রকে পাথেয় করে চিরন্তন ঐতিহ্য, গৌরবময় ইতিহাস সঙ্গে নিয়ে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। পশ্চিমবঙ্গে 3য় কৃষি বিশ্ববিদ্যালয় গড়ার জন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এখনকার বিশেষ খবর হলো, নেপালে হড়পা বানে এখনো পর্যন্ত অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ শতাধিক ভারতীয় সহ 384 জনেরও বেশি পর্যটক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। নেপালে আকস্মিক বন্যা এবং গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফের টিমকে। দিল্লি লক্ষ্মী যোজনার আওতায় দিল্লি সরকার 4000-এরও বেশি মহিলার হাতে অনুমোদনপত্র তুলে দিয়েছে।
চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদ এ মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। কেরলে আজ উদযাপিত হচ্ছে পবিত্র উৎসব ওনাম। দ্বিতীয় ক্রিকেট টেস্টের চতুর্থ দিনের শেষে ফলোঅনের পর শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে 16 রানে এগিয়ে। আসছি বিস্তারিত খবরে। নেপালের উত্তরাঞ্চলের রাসোয়া এলাকায় আজ সকালে ভোতে কোশি নদীতে হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত 384 জনেরও বেশি পর্যটকের খোঁজ মিলছে না। এদের মধ্যে শতাধিক ভারতীয়। নেপাল পর্যটন পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে নিখোঁজ পর্যটকদের মধ্যে 93 জন নেপালি নাগরিক রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চলছে। এদিকে এখনো পর্যন্ত হড়পা বানে মৃত্যু হয়েছে অন্তত 17 জনের। তবে পর্যটন সংস্থা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সাংসদদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা এবং পরিচালন পরিষদের এক বৈঠকে তিনি ত্রাণ ও উদ্ধার কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। নেপাল সরকার রাসুয়া, নোয়াকোট, ধাদিং, চিতওয়ান এবং গোর্খা জেলায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছে। পর্যটক ও তাদের পরিবারের সুবিধার্থে নেপাল পর্যটন পর্ষদ আপৎকালীন কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। এর মধ্যে রয়েছে টোল ফ্রি নম্বর 1234, হটলাইন 1144। এছাড়া 9851289445 পুলিশের এই নম্বরে ফোন করেও পর্যটকরা প্রয়োজনীয় খোঁজ খবর নিতে পারবেন। নেপালের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি নেপালে ভয়াবহ হড়পা বানে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, ভারতের জনগণ কঠিন সময়ে নেপালের ভাই বোনেদের পাশেই রয়েছে। ভারত সব রকম মানবিক সহায়তা নেপালে পাঠাবে বলেও তিনি আশ্বাস দেন। নেপালে আকস্মিক বন্যায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রেক্ষিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেদেশের জনগণের প্রতি সহানুভূতি জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি কঠিন সময়ে নেপালের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য নেপাল সরকারের ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করতে ভারত প্রস্তুত। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শ্রী রাধাকৃষ্ণন শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তায় কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস আপৎকালীন কয়েকটি নম্বর প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে যে সহায়তার প্রয়োজন হলে হেল্পলাইন 977985131687 এবং 977970910750 নম্বরে যোগাযোগ করা যাবে। দূতাবাস জানিয়েছে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের দ্রুত উদ্ধার ও ত্রাণের জন্য নেপাল সরকারের কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে। সরকারি সূত্রের খবর অনুযায়ী ভারত যত দ্রুত সম্ভব নেপালে ত্রাণ সামগ্রী পাঠাতে প্রস্তুতি নিচ্ছে। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফকে সক্রিয় করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। গণ্ডক নদী অববাহিকায় রাজ্যের 6টি জেলা পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সারণ, মুজফ্ফরপুর এবং বৈশালীতে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে বলে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন। उस पर हाई लेवल टीम गठन कर दिया गया है। चीफ सेक्रेटरी, डीजीपी इसको मॉनिटरिंग कर रहे हैं और तुरंत मैं भी इसको बैठक कर रहा हूं। जरूरत पड़ा तो मैं स्वयं भी वाल्मीकिनगर जाऊंगा। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, দেশের অগ্রগতির জন্য মহিলাদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। তিনি আজ নতুন দিল্লিতে দিল্লি লক্ষ্মী যোজনার অনুমোদনপত্র প্রদান করেন। শ্রীমতী গুপ্তা বলেন, এই প্রকল্প চালু হওয়ার পর থেকে 9,22,000-এরও বেশি মহিলা এতে নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে 2,500 মহিলাকে তা প্রদান করেন। তিনি জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পর আগামী মাসের 1 তারিখ থেকে তারা 2,500 টাকা করে পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ 100 বর্ষে পদার্পণ করেছে। এই 100 বছরে আকাশবাণী সংবাদ এবং অনুষ্ঠানের উপস্থাপনায়
ঐতিহ্য সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই চলেছে মেলবন্ধন। দীর্ঘ পথ চলার স্মৃতি বহন করছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাঙালির আবেগ ও মননে দিনের সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী কলকাতা। বিভিন্ন বেসরকারি চ্যানেল ও পোর্টালের রমরমা যুগেও আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আজও নিজ স্বকীয়তায় বিরাজমান। সংবাদ বিভাগের প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত একথা জানালেন। আকাশবাণী কলকাতার 100 বছরের নানান বিবর্জন ঘটেছে। আবার পড়ছে আকাশবাণী কলকাতার 100 বছরের নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলো, পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে 2টি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও তা শোনা যাবে। কেরালায় আজ পবিত্র উৎসব ওনাম উদযাপিত হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার এই সময়ে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কেরালামে এই উপলক্ষে নৌকোবাইচ, লোকনৃত্য, সঙ্গীত ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদের জন্মবার্ষিকী স্মরণে এই পবিত্র দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসেবে পালন করেন। বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে নবীর প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করা হচ্ছে। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জম্মু কাশ্মীরের পুঞ্চে ছড়ি মোবারক যাত্রা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দিয়ে শ্রী বুদ্ধা অমরনাথজি যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হল। লোকযান 26 অভিযানের অঙ্গ হিসেবে ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী 3 দিনের পর্তুগালের লিসবন সফর শেষ করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই সফর 2 নৌবাহিনীর মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়াকে আরও সুদৃঢ় করেছে। পাক সেনাবাহিনীর লাগাতার ধরপাকড় এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রিক চলাচলের উপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভ চলেছে। রাওয়ালকোট সহ একাধিক স্থানে বিক্ষোভকারীরা জমায়েত করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি আটক থাকা আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। পাশাপাশি আন্দোলন দমনে পাক সরকারের দমনমূলক পদক্ষেপ অবিলম্বে বন্ধেরও দাবি তোলা হয়েছে। কলম্বোয় দ্বিতীয় তথা শেষ ক্রিকেট টেস্টে ভারতের বিরুদ্ধে ফলন করার পর আয়োজক শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 229 রান করেছে। চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কা আপাতত 16 রানে এগিয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নেপালে হড়পা এখনো পর্যন্ত অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ শতাধিক ভারতীয় সহ 384 জনেরও বেশি পর্যটক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। দিল্লি লক্ষ্মী যোজনার আওতায় দিল্লি সরকার 4000-এরও বেশি মহিলার হাতে অনুমোদন পত্র তুলে দিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই।